আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসা শিক্ষা বিভাগের সকল ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। ক্লাসে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এটা আমার দ্বিতীয় ক্লাস আজকে তোমাদের সাথে। এর আগে একটা ক্লাস আমি তোমাদের সাথে নিয়েছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সরলরৈখিক ও ক্রমহ্রাসমান জের পদ্ধতি নিয়ে। আমরা আবার একটু আলোচনাটা রিভিউ করি, আবার একটু জেনে নিই সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অঙ্কটা করতে হয় ও ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিভাবে অঙ্কটা করতে হয়। তবে সরলরৈখিক পদ্ধতি, তারপর ক্রমহ্রাসমান পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে প্রথমে সম্পত্তির অর্জন মূল্য বের করতে হয়, আর অর্জন মূল্য বের করার সূত্রটা হলো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির অর্জন মূল্য বের করতে হয়। সরলরৈখিক পদ্ধতিতে অর্জন মূল্য বের করার পরে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য বের করতে হয়। অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য বের করার কোনো প্রয়োজন নেই। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করার সূত্র হলো অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করার সূত্র প্রথম বছর বার্ষিক অবচয় সমান সমান সম্পত্তির অর্জন মূল্য ইন্টু অবচয়ের হার। দ্বিতীয় বছর থেকে বার্ষিক অবচয় হলো সম্পত্তির হ্রাসকৃত মূল্য বা পুস্তক মূল্য ইন্টু অবচয়ের হার। যদি সরলরৈখিক পদ্ধতিতে যদি প্রশ্নে অবচয়ের হার না থাকে তাহলে সূত্র হলো অবচয় হার নির্ণয়ের সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যদি প্রশ্নে অবচয় হার না থাকে তাহলে অবচয় হার বের করার সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2। সরলরৈখিক পদ্ধতিতে প্রশ্নে যদি অবচয় হার না থাকে আমরা বিকল্প পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করতে পারবো। বার্ষিক অবচয় বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল বা বছর। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বিকল্প কোনো পদ্ধতি নাই। আমরা গত ক্লাসে জাবেদাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটু তোমাদেরকে আবার একটু রিভিউ করি, তারপর আমরা অঙ্ক করব। কারবারে যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করে জাবেদা হবে স্থায়ী সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। যদি স্থায়ী সম্পত্তিটা নগদে ক্রয় করে তাহলে নগদান হিসাব ক্রেডিট, যদি চেকের মাধ্যমে ক্রয় করে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, যদি বকেয়া থাকে তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। যেমন কারবারের জন্য একটি মেশিন ক্রয় করলো জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য পরিবহন শুল্ক, সংস্থাপন ও অন্যান্য খরচ করলে জাবেদা হবে স্থায়ী সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেমন মেশিন ক্রয়ের জন্য বহন খরচ প্রদান করলো মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করার জন্য জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব বন্ধ করে বিশদ আয় ব্যবহারের স্থানান্তরের জন্য জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে 4টা জাবেদা আমি লিখেছি। যদি কোনো বছর সম্পত্তি ক্রয় করে তাহলে 4টা জাবেদা হবে। আর যদি আমরা প্রথম বছর সম্পত্তি ক্রয় করে তাহলে 4টা জাবেদা হবে। দ্বিতীয় বছর থেকে আমাদের প্রথম 2টা জাবেদা হবে না। যদি দ্বিতীয় বছর কোনো সম্পত্তি নতুন সম্পত্তি না ক্রয় করে তাহলে দ্বিতীয় বছর আমাদের লাস্টের 2টা জাবেদা হবে। তৃতীয় বছরে জাবেদা দিতে বলে তাহলে আমরা ওই লাস্টের 2টা জাবেদাই দিব। আর কোনো বছর সম্পত্তি ক্রয় করলে তাহলে আমরা 4টা জাবেদা আমাদেরকে দিতে হবে। 2টা অঙ্ক আলোচনা করি। প্রথম অঙ্কটা হলো এমটিএস কোম্পানি লিমিটেড 2018 সালের 1 জানুয়ারি তারিখে
1 লক্ষ টাকা মূল্যে একটি যন্ত্রপাতি ক্রয় করে, যার পরিবহন খরচ 25,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 25,000 টাকা। 10 বছর আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 25,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে 3 বছরের অবচয় ধার্য করো ও জাবেদা দাও। 3 বছরের অবচয় ধার্য করার জন্য বলছে আর জাবেদা দেওয়ার জন্য বলছে, মানে 3 বছরের অবচয় ধার্য করবো, আমরা 3 বছরের জাবেদা দিব সরলরৈখিক পদ্ধতি। তাহলে আমরা একটু আগে আমরা দেখেছিলাম সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হলে প্রথমে সম্পত্তির অর্জন মূল্য বের করতে হয়। তাহলে এখানে সম্পত্তির অর্জন মূল্য সূত্র হলো যন্ত্রপাতির অর্জন মূল্য সমান সমান যন্ত্রপাতির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। আমার সূত্রটা ছিল, আমার এখানে আনুষঙ্গিক খরচ দুইটা, একটা হলো পরিবহন খরচ, একটা হলো সংস্থাপন ব্যয়। এই জন্য আমি লিখেছি যন্ত্রপাতির ক্রয় মূল্য যোগ পরিবহন খরচ যোগ সংস্থাপন ব্যয়। তাহলে যন্ত্রপাতির ক্রয় মূল্য প্রশ্নে আছে 1 লক্ষ টাকা, পরিবহন খরচ আমার প্রশ্নে আছে 25,000, সংস্থাপন ব্যয় আছে 25,000, যোগ করলে আমার হয় 1,50,000 টাকা সম্পত্তির অর্জন মূল্য বা যন্ত্রপাতির অর্জন মূল্য। সরলরৈখিক পদ্ধতিতে যন্ত্রপাতির অর্জন মূল্য বের করার পরে তারপর আমাকে অবচয়যোগ্য মূল্য বের করতে হয়। তাহলে অবচয়যোগ্য মূল্যের সূত্র হলো যন্ত্রপাতির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। যন্ত্রপাতির অর্জন মূল্য আমি একটু আগে বের করেছি 1,50,000 টাকা, মাইনাস ভগ্নাবশেষ মূল্য হলো আমার 25,000 টাকা। তাহলে আমার 1,25,000 টাকা আমার অবচয়যোগ্য মূল্য। তারপর আমাকে অবচয় হার যদি প্রশ্নে না থাকে, আমাকে অবচয় হারটা বের করে নিতে হবে। তাহলে অবচয় হারের সূত্র হলো সরলরৈখিক পদ্ধতিতে 100% ভাগ আয়ুষ্কাল। তাহলে আয়ুষ্কাল আমার প্রশ্নে 10 বছর আছে, আমি যদি আয়ুষ্কাল 10 বছর দিয়ে ভাগ দিই 100%কে, তাহলে আমার 10% আমার অবচয়ের হার। তারপর আমাকে অবচয়ের পরিমাণ বের করতে হবে বা বার্ষিক অবচয় বের করতে হবে। তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ বা বার্ষিক অবচয় সূত্র হলো অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয় হার। তো আমি একটু আগে অবচয়যোগ্য মূল্য বের করেছি 1,25,000 টাকা, আর অবচয় হার আমার 10% 12,500 টাকা আমার 18 সালের অবচয়। যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার জন্য বলেছে, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছর যা অবচয় হবে পরবর্তী বছরগুলোতে একই পরিমাণ অবচয় হবে। 19 সালে আমার 12,500 টাকা অবচয়, 20 সালে আমার 12,500 টাকা অবচয়। আমাকে বলেছে 3 বছরের অবচয় বের করার জন্য। আমি 18 সালে যা অবচয় 19, 20, 3 বছর, এই 3 বছর অবচয় 12,500 করে হবে, যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতি। আমরা বিকল্প পদ্ধতিতেও অবচয় পরিমাণ বা বার্ষিক অবচয় বের করতে পারি। বিকল্প পদ্ধতিতে আমরা বার্ষিক অবচয় বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল বা বছর। তাহলে সম্পত্তির অর্জন মূল্য আমার ছিল 1,50,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য 25,000, আয়ুষ্কাল বা বছর হলো 10, তাহলে আমার 12,500। তাহলে যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর আমার অবচয়ের পরিমাণ সমান 12,500 করে হবে। এখন আমরা অবচয় পরিমাণ বের করলাম প্রথম 3 বছর, তারপর এখন আমরা জাবেদা দিব। তাহলে আমরা জাবেদা দিই 18 সালের জানুয়ারি 1 তারিখে আমার যন্ত্রপাতিটি ক্রয় করা হয়েছে। যেহেতু যন্ত্রপাতিটি ক্রয় করা হয়েছে, যন্ত্রপাতি ক্রয় করলে আমার জাবেদা যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল? 1 লক্ষ টাকা। তাহলে আমার 1 লক্ষ টাকা। আবার একই তারিখে যন্ত্রপাতি ক্রয় করার পর আনুষঙ্গিক খরচ হয়েছে আমার 50,000 টাকা। তাহলে আমার জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 50,000 টাকা। এখন আমার 31 ডিসেম্বর তারিখে আমার অবচয় হয়েছিল, তাহলে অবচয় জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে 18 সালে অবচয় আমরা একটু আগে বের করেছি 12,500 টাকা, 12,500 টাকা। এখন আয় বিবরণের স্থানান্তরের জাবেদা দিতে হবে। আয় বিবরণের স্থানান্তরের জাবেদা হলো আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, 12,500 টাকা। যদি 18 সালে যেহেতু সম্পত্তিটা ক্রয় করা হয়েছে, 18 সালে আমাকে 4টা জাবেদা দিতে হবে। তাহলে আমাকে প্রশ্নে বলেছে 3 বছরের জাবেদা দেওয়ার জন্য। 18 বছরে আমার 4টা হবে, 18 সালে আমার 4টা জাবেদা হবে, 19 সালে আমার 2টা, 20 সালে 2টা, যেহেতু 3 বছর, 18, 19, 20, 3 বছর। 19 সালে জাবেদা দিই আমরা। এখন 19 সালে 31 ডিসেম্বর তারিখে অবচয় জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, 12,500।
আয় বিবরণী স্থানান্তর জাবেদা হলো আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 12,500 টাকা। আবার আমি 19 সালে জাবেদা, 19 সালে আমার জাবেদা দুটা হবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট 12,500। আয় বিবরণী স্থানান্তর জাবেদা হলো আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছো। আমি যে জাবেদাগুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম ওই জাবেদাগুলো এখানে আমরা দিয়েছি। ওই জাবেদাগুলো মুখস্থ করলে তোমরা এই জাবেদাগুলো পারবে। যে বছর সম্পত্তি ক্রয় করে ওই বছর 4টা, যদি আনুষঙ্গিক খরচ থাকে তাহলে 4টা জাবেদা, যদি আনুষঙ্গিক খরচ না থাকে তাহলে 3টা জাবেদা হবে। পরবর্তী বছর থেকে যত বছর বললে 2টা করে জাবেদা হবে পরবর্তী বছর থেকে। যদি পরবর্তী বছরে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয় তাহলে আমার ক্রয়ের জাবেদা তখন দিতে হবে, না হয় আমাদের 2টা করে পরবর্তী বছরে জাবেদা দিতে হবে। আর তোমরা অবশ্যই জাবেদা দাখিলে দেওয়ার সময় অবশ্যই চক এঁকে নিবে। এখন আমরা কমরাসমান জের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেম অঙ্কটাই আমরা কমরাসমান জের পদ্ধতিতে করব। এমটিএস কোম্পানি লিমিটেড 2018 সালের 1 জানুয়ারি তারিখে 1 লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করে, যার পরিবহন খরচ 25,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 25,000 টাকা। 10 বছর আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 25,000 টাকা। কমরাসমান জের পদ্ধতিতে 3 বছরের অবচয় ধার্য করা ও জাবেদা দাও। তাহলে আমার 3 বছরের অবচয় ধার্য করার জন্য বলছে, 3 বছরের জাবেদা দেওয়ার জন্য বলছে, কিন্তু কমরাসমান জের পদ্ধতিতে। তাহলে কমরাসমান জের পদ্ধতিতে অঙ্ক করতে হলে আমাকে প্রথমেই সম্পত্তির অর্জন মূল্য বের করতে হবে। তাহলে সম্পত্তি অর্জন মূল্যের সূত্রটা কি? যন্ত্রপাতি অর্জন মূল্য সমান সমান যন্ত্রপাতি ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। আমার এখানে আনুষঙ্গিক খরচ দুইটা, একটা হলো পরিবহন খরচ, একটা সংস্থাপন ব্যয়। এই জন্য আমি লিখছি যন্ত্রপাতি ক্রয় মূল্য যোগ পরিবহন খরচ যোগ সংস্থাপন ব্যয়। তো যন্ত্রপাতির ক্রয় মূল্য আমার ছিল 1 লক্ষ টাকা, আর পরিবহন খরচ 25,000, সংস্থাপন ব্যয় 25,000। তাহলে আমার যন্ত্রপাতির অর্জন মূল্য হলো 1,50,000 টাকা। তারপর প্রশ্নে অবচয় হার নেই। তাহলে প্রশ্নে যদি অবচয় হার না থাকে তাহলে অবচয় হার আমাকে বের করতে হবে। তাহলে অবচয় হার বের করার সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই লক্ষ্য করবে সরলরৈখিক পদ্ধতিতে যদি অবচয় হার না থাকে তখন অবচয় হার নির্ণয়ের সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল। কিন্তু কমরাসমান জের পদ্ধতিতে একই সূত্র না, দুইটা সূত্রের মধ্যে পার্থক্য আছে। সরলরৈখিক পদ্ধতিতে 100% ভাগ আয়ুষ্কাল, আর কমরাসমান জের পদ্ধতিতে 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2 আছে। এই জিনিসটা তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। তাহলে 100% ভাগ আয়ুষ্কাল, আয়ুষ্কাল আমার 10 বছর ইন্টু 2, আমার 20%। অবচয় হার কত পার্সেন্ট? 20%। আমরা যখন কমরাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করব তখন অবশ্যই আমরা সারণীর মাধ্যমে করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা একটা সারণী করি, অবচয় সারণী 3 বছরের। সারণীর প্রথম ঘরের নাম হবে বছর, তারপরে ঘরের নাম হবে প্রারম্ভিক জের, তারপরে ঘরের নাম হবে অবচয়ের হার, তারপরে অবচয়, তারপরে পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীভূত অবচয়, তারপর হলো সমাপনী জের বা পুস্তক মূল্য। সমাপনী জের বা পুস্তক মূল্য বের করার সূত্র হলো সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। আমাকে বলা হয়েছে 3 বছরের অবচয় ধার্য করার জন্য। তাহলে আমি যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছে 2018 সালের 1 জানুয়ারি তারিখে। তাহলে 18 সালের অবচয় ধার্য করব 19, 20, 3 বছর। তাহলে প্রারম্ভিক জের, তাহলে প্রারম্ভিক জেরটা হবে সম্পত্তির অর্জন মূল্যটা। প্রথম বছরে প্রারম্ভিক জেরটা হবে, প্রথম বছরে প্রারম্ভিক জেরটা হবে সম্পত্তির অর্জন মূল্য। আমার সম্পত্তির অর্জন মূল্য 1,50,000, আমি প্রারম্ভিক জের 1,50,000। অবচয় হার আমার কত পার্সেন্ট? 20%। তাহলে 1,50,000-এর উপর যদি আমি 20% ক্যালকুলেশন করি তাহলে আমার অবচয় হয় 30,000 টাকা। যেহেতু যে প্রথম বছর অবচয় যা পুঞ্জীবিত অবচয়, তাই 30,000 টাকা আমার পুঞ্জীবিত অবচয়। আর সমাপনী জের বা পুস্তক মূল্য হলো সম্পত্তির অর্জন মূল্য। আমার সম্পত্তির অর্জন মূল্য হলো 1,50,000 টাকা। এটা থেকে আমি পুঞ্জীবিত অবচয় বাদ দেবো। পুঞ্জীবিত অবচয় আমার 18 সালে কত টাকা? 30,000 টাকা। যদি আমি বাদ দিই 1,20,000 টাকা হলো আমার সমাপনী জের বা পুস্তক মূল্য। এই সমাপনী জের বা পুস্তক মূল্য 18 সাল শেষে সমাপনী জের বা পুস্তক মূল্যটাই 19 সালের শুরুতে প্রারম্ভিক জের হবে।
প্রারম্ভিক জের আমার 18 সালে আমার সমাপনের জের বা পুস্তক মূল্য ছিল 1,20,000, আমার প্রারম্ভিক জের 19 সালে কত হবে 1,20,000। এর উপর কত পার্সেন্ট অবচয় হার 20%। 1 লক্ষ টাকা 1,20,000 20% হলো 24,000 টাকা আমার অবচয়। তারপর হলো পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় হলো আমি এখানে প্রথমে 18 সালে অবচয় ধার্য করেছি, তারপরে 19 সালে অবচয় ধার্য করেছি। তাহলে 19 সাল পর্যন্ত আমার পুঞ্জীবিত অবচয় হলো মোট অবচয়ের পরিমাণটা। 18 সালে আমার অবচয় হয়েছে 30,000, 19 সালে আমার অবচয় হয়েছে 24,000, যোগ করলে আমার 54,000 টাকা হলো আমার পুঞ্জীবিত অবচয়। এরপর আমরা সমাপনী জের বের করব। সমাপনী জের বের করা ছিল সম্পত্তির অর্জন মূল্য। সম্পত্তির অর্জন মূল্য আমার কত টাকা 1.5 লক্ষ টাকা, সবসময় 1.5 লক্ষ টাকাই। এটা থেকে আমরা পুঞ্জীবিত অবচয় যদি 19 সালে যেহেতু বের করব, 19 সালে পুঞ্জীবিত অবচয় 54,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে 96,000 টাকা হলো আমার সমাপনী জের বা পুস্তক মূল্য। তারপর 2020 সাল 19 সাল শেষে সমাপনী জের বা পুস্তক মূল্য হলো 96,000 টাকা। 20 সালে প্রারম্ভিক জের হবে 96,000 টাকা। এরপর 20% অবচয় আমার হয় 19,200 টাকা। 96,000 টাকার উপর 20% হলো 19,200। আর পুঞ্জীবিত অবচয় হলো 19 সাল পর্যন্ত আমার পুঞ্জীবিত অবচয় হলো 54,000 টাকা। মোট অবচয়ের পরিমাণ হলো 19 সাল পর্যন্ত আমার মোট অবচয়ের পরিমাণ বা পুঞ্জীবিত অবচয় হলো 54,000 টাকা। আর 20 সালে আমার অবচয় হয়েছে 19,200 টাকা। যোগ করলে আমার 73,200 টাকা হলো পুঞ্জীবিত অবচয়। অর্থাৎ 18, 19, 20 এই 3 সালে অবচয়টা যোগ করলে হবে 20 সালে পুঞ্জীবিত অবচয়। আর 19 সালে যখন পুঞ্জীবিত অবচয় বের করবো 18, 19, আর যদি 18 সালে 18 সালটা 18 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর সমাপনী জের বা পুস্তক মূল্য আমাকে বের করতে হবে। সমাপনী জের বা পুস্তক মূল্য বের করার সূত্র হলো সম্পত্তি অর্জন মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। আমার সম্পত্তি অর্জন মূল্য আমার 1,50,000 টাকা। এটা থেকে আমার পুঞ্জীবিত অবচয় আছে, যেহেতু 20 সালেরটা বের করব, 20 সালে 73,200 আমি বাদ দিলে আমার 76,800 টাকা হলো আমার সমাপনী জের বা পুস্তক মূল্য। আশা করি তোমরা সারণীটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো ভিডিওটা বারবার তোমরা দেখবা, মনোযোগ সহকারে তোমরা বুঝতে পারবে। এখন আমরা জাবেদা দিব 3 বছরে, আমরা যেহেতু অবচয় ধার্য করেছি এখন আমরা 3 বছরের জাবেদা দিব। জাবেদা আগের গুলো আমরা সরলরেখা পদ্ধতিতে যেভাবে জাবেদা দিয়েছি এখানে এইভাবে জাবেদা দিব, শুধু আমার অবচয়ের পরিমাণটা দেখো। আমরা এখানে 18 সালে আমার অবচয় হলো 30,000, 19 সালে অবচয় 24,000, 20 সালে অবচয় 19,200। এই টাকাগুলো আমার একটু চেঞ্জ হবে, এই জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য করবে। আমরা এখন জাবেদা দিই। যখন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল জানুয়ারি 1, 2018 সালে। 2018 সালে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 1 লক্ষ টাকা দিয়ে। যন্ত্রপাতি ক্রয় করার জাবেদা হলো যন্ত্রপাতি হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট 1 লক্ষ টাকা। এর জন্য আনুষঙ্গিক ব্যয় হয়েছে আমার 50,000 টাকা। তাহলে আমার জাবেদা হবে আনুষঙ্গিক ব্যয়, আনুষঙ্গিক খরচের আমার জাবেদা হলো যন্ত্রপাতি হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট 50,000 টাকা। তারপর আমার 31শে ডিসেম্বর 2018 সালে আমার অবচয়ের জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট 30,000 টাকা অবচয়ের জাবেদা। তারপর আমাকে আয় ব্যয় স্থানান্তরের জাবেদা হলো আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। আমার 18 সালে অবচয় হয়েছে 30,000, এখন 18 সালে প্রথমে অবচয় 30,000, তারপর আয় ব্যয় স্থানান্তর করবো আমরা 30,000 টাকা। 18 সালে আমার 4টা জাবেদা হবে। 18 সালে যেহেতু আমি যন্ত্রপাতি ক্রয় করেছি এই কারণে আমার 4টা জাবেদা হবে। আবার আনুষঙ্গিক খরচ ছিল, আনুষঙ্গিক খরচ থাকলে আমার 4টা হবে, আনুষঙ্গিক খরচ না থাকলে 3টা হবে যে বছর যন্ত্রপাতি ক্রয় করা হয়। পরবর্তী বছরগুলোতে জাবেদা দিতে বললে নতুন যন্ত্রপাতি ক্রয় না করলে আমার জাবেদা 2টা করে হবে। 19 সালে আমার যন্ত্রপাতি ক্রয় করা হয় নাই। 19 সালে আমার অবচয় জাবেদা দিতে হবে। অবচয় জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট 24,000 টাকা। 19 সালে আমার অবচয় ছিল 24,000 টাকা। তোমরা সারণীতে দেখে নিও, দেখলে বুঝতে পারবে। অবচয়ের টাকাটা আমরা আয় ব্যয়, অবচয় খরচের টাকাটা আমরা আয় ব্যয় স্থানান্তরের জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 24,000 টাকায়। 20 সালে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয় নাই, তাহলে 20 সালে অবচয়ের জাবেদা হবে। তাহলে 20 সালে অবচয়ের জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট 19,200 টাকা। তোমরা সারণীতে দেখলে বুঝতে পারবে 20 সালে অবচয়ের পরিমাণ ছিল 19,200 টাকা।
আর এই টাকাটা আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা হবে। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 19,200 টাকা। কোনো বছর যদি সম্পত্তি ক্রয় করে তাহলে ওই বছর যদি আনুষঙ্গিক খরচ থাকে জাবেদা হবে 4টা, আর আনুষঙ্গিক খরচ না থাকলে আনুষঙ্গিক খরচের জাবেদাটা হবে না, বাকি 3টা জাবেদা হবে। আর পরবর্তী বছরগুলোতে আমার অবচয়ের জাবেদা আর হলো আয় বিবরণী স্থানান্তর জাবেদাটা হবে। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্টসের মাধ্যমে বেশি বেশি করে কমেন্টসের মাধ্যমে জানাবে আমাকে। আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমি যন্ত্রপাতি হিসাব, তারপর অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব 3টা খতিয়ান করে আমাদেরকে দেখাবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।